রাত 12টা, নিস্তব্ধ রাত। বিশাল এক পাহাড়ের ওপর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যায় শাহিন। সামনেই পিস্তল হাতে দাঁড়িয়ে আছে নীলা। শাহিন অবাক চোখে তাকিয়ে আছে নীলার দিকে। বুক থেকে রক্ত বের হয়ে পুরো শরীর ভিজে গিয়েছে। সেদিকে খেয়াল নেই শাহিনের। কিছু বলতে সময় দিল না শাহিনকে নীলা। তার আগে রিভলভার থেকে পরপর 2 রাউন্ড গুলি করে শাহিনের ডান বুকে। কাছ থেকে গুলি করায় ব্যালেন্স ঠিক রাখতে পারেনি শাহিন, পড়ে যায় পাহাড় থেকে। যখন শাহিন চোখ খুলে নিজেকে দেখতে পায় একটা শক্ত বেডে শুয়ে আছে, পুরো বুকে ব্যান্ডেজ। উঠতে গিয়েও ব্যথায় আবারও শুয়ে পড়ে। হঠাৎ কারোর পায়ের শব্দ পেয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ পর একটা মধ্যবয়স্ক লোক প্রবেশ করে। শাহিনের মাথায় হাত দিয়ে দেখে, তারপর জলপট্টি দিয়ে দেয় শাহিনের মাথায়। তারপর লোকটির রুম থেকে চলে যেতে নিলে শাহিন লোকটির হাত চেপে ধরে। লোকটি কেঁপে উঠে মাথা ঘুরিয়ে শাহিনের দিকে তাকায়। শাহিন দেখতে পায় লোকটির মুখে বিশ্ব জয় করা হাসি। আমি কোথায়? তুমি এখনো আছো জাফলং এর জঙ্গলে, আমার বাসায়। আপনি কি? আমি হলাম বেলায়েত সর্দার, বলতে পারো ডাকাত। কি? আপনি ডাকাত? আমি ডাকাত। আমাকে ভয় পেও না বাবা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমার বুকে এত ব্যথা করছে কেন? আ আ বাবা থাক, আর কথা বলতে হবে না। আসলে আমি তোমাকে কোনো হসপিটালে নিয়ে যাইনি, এই জঙ্গলে পাহাড়ি গাছগাছালির ওষুধ দিয়ে চিকিৎসা করেছি। আমি সত্যি অবাক হয়েছি এটা দেখে, এতগুলো গুলি খাওয়ার পরও তুমি একদম সুস্থ এবং স্বাভাবিক মানুষের মতো ঘুমিয়েছিলে 3 দিন। কি 3 দিন হয়ে গিয়েছে? হ্যাঁ বাবা। আচ্ছা, তোমাকে এই মেয়ে গুলি করলো কেন? আমি জানি না কেন নীলা আমাকে গুলি করলো, তবে আমি সবকিছুর প্রতিশোধ নিতে চাই। এই না হলে বাঘের মতন কথা, অন্যায়ের প্রতিবাদ করতেই হবে। বাবা, তোমার যা সাহায্য দরকার হয় আমি করব। ধন্যবাদ চাচা। আচ্ছা বলো তো চাচা, তোমার আপন মানুষগুলো যদি তোমার নিজের পিঠে ছুরি মারে তখন তোমার কেমন লাগবে? বাপরে, তোর সাথে কি হয়েছে আমি বুঝে গেছি। তুই আপন মানুষের দ্বারা প্রতারিত, তাই না? হ্যাঁ চাচা, মাফিয়া ছিলাম আমি, বুঝলে? মাফিয়া, বিশাল বড় গ্যাং চালাতাম। কিন্তু কি হলো জানো, শেষে গার্লফ্রেন্ড আমার মাফিয়া হতে চাইল। আমার ডান হাত আবিরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলল, আর মাঝখান থেকে প্ল্যান করে আমাকেই মেরে দিল। বাপ, তোর নামটা আমাকে একবার বলতো। আমি হলো শাহিন, কেজিএফ গ্যাংয়ের লিডার। কি? তুই 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 কেএফজি গ্যাং এর লিডার? লোকটি শাহিনের কথা শুনে কেঁদে ফেলে। শাহিন কিছুটা না, অনেকটাই অবাক হয়ে যায়। কেন বেলায়েত সর্দার কাঁদছে তা জানতে শাহিনের মন ব্যাকুল হয়ে ওঠে। কি হয়েছে চাচা, এইভাবে কাঁদছো কেন? কাঁদছি রে পাগলা, এটা খুশির কান্না। আমি যে আজ থেকে ঋণ মুক্ত হলাম। মানে বুঝলাম না চাচা, কিসের ঋণ? তুই হয়তো ভুলে গেছিস, তুই একবার একটা ছেলেকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছিলি, মনে আছে? হ্যাঁ মনে আছে, ছেলেটাকে ধনী বাপের দোলালি মেরে দিয়েছিল। তুই যে তাকে হসপিটালে নিয়ে গেছিলি, সেটা একটা কিডনিও কিনে দিয়েছিলি, মনে আছে? হ্যাঁ, কিন্তু কেন? আরে পাগলা, ওই ছেলেটা আমারই। তোকে দেখার অনেক শখ ছিল, কিন্তু তুই এত বড় মাফিয়া যে তোর পাশে পৌঁছাতেই পারতাম না। মনে মনে ঠিক করে রেখেছিলাম তোর ঋণ শোধ করবই করব। আজকে ঋণটা শোধ করে দিলাম, তোকে বাঁচানোর ওসিলা হতে পেরে। দূর চাচা, বাদ দাও তো। তোমার ছেলে কেমন আছে? বেলায়েত সর্দার কথাটি শুনে জোরে কেঁদে ওঠে। তারপর, নাই রে বাপ নাই, ছেলেটা আমার কসাই ডাক্তার মাইরা ফেলাইছে। মেরে ফেলেছে মানে? তোর কিনে দেওয়া কিডনি আমার ছেলেটা দেয়নি, ডাক্তার দিয়েছিল ধনী বাপের দুলাল ছেলেকে, সাথে মোর ছেলের আরেকটা কিডনিও খুইলা নিয়েছিল। শাহিন রাগে কেঁপে ওঠে, সাথে কিছু শান্ত হয়। কারণ একটা কিডনি দিয়ে বেলায়েত সর্দারের ছেলে বাঁচত, সাথে ধনীর দুলাল ছেলেটাও একটা কিডনি নিয়ে বাঁচত। কিন্তু ডাক্তার টাকার জন্য একটা ছেলেকে প্রাণে মেরে একটা ছেলেকে বাঁচালো ভাবতেই শাহিনের শরীরে কাঁটা দিয়ে ওঠে। কিন্তু নিজের রাগ দমিয়ে রাখে, কারণ এখন শাহিনের কাছে পাওয়ার নেই। সে এখন সাধারণ একজন মানুষ। চাচা কান্না করো না, আমি কি করি তুমি দেখে নিও। তার আগে আমাকে সুস্থ হতে দাও। ঠিক আছে বাপ। চাচা শোনো, এভাবে হবে না। তুমি ওই ডাক্তারকে আজই তুলে আনো, যাও ফার্স্ট। বাপ, কেমনে তুলে আনমু? বাড়িতে যে 10খানা বিলাতি কুকুর সাথে দারোয়ানও আছে। আরে চাচা, এটা কোনো ব্যাপার হলো? তোমার দলে লোকজন কতজন? 50 জন। এই 50 জনের মধ্যে সবচেয়ে দক্ষ এবং শক্তিশালী 5 জনকে নিয়ে আসো আমার কাছে। বেলায়েত সর্দার শাহিনের কথা দ্রুত ঘর থেকে বের হয়ে যায় আর কিছুক্ষণ পর ফিরে আসে। এই নে বাপ, নিয়ে আসছি। এই হলো আমার 5 জন সৈন্য, খুবই সাহসিক।
শোনো, তোমরা 5 জন দ্রুত শহরে চলে যাও এবং বেলায়েত চাচা এদের বলে দাও কোন হসপিটালের ডাক্তার অমন করেছে তার উপর নজর রাখতে এবং সুযোগ বুঝে তুলে নিয়ে আসতে। বেলায়েত সর্দার সবাইকে নিয়ে বাইরে চলে যায়। তারপর সবাইকে বলে কোনো ডাক্তারকে তুলে নিয়ে আসতে হবে। সর্দারের হুকুম পেয়ে 5 জন চলে যায়। সর্দার তখন আবারও শাহিনের রুমে ঢুকে তারপর, বাবা এখন কি করব বলো? এখন একটাই কাজ, সেটা হলো আমাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে চলুন। এখানে আমার কষ্ট হচ্ছে। না, এটা করা যাবে না, কারণ তোমার গ্যাং এখন তোমার কাছে নেই। এখন সেই গ্যাং অন্য কেউ লিড করছে। এখন তুমি যদি সবার সামনে যাও তবে তোমার উপর ওরা আবার হামলা করবে। হ্যাঁ, ঠিক বলেছ চাচা, কিন্তু আমাকে তো বাঁচতে হবে, তাই না? আর বাঁচতে হলে অবশ্যই উন্নত চিকিৎসার দরকার। দাঁড়া বাবা, আমি সব ব্যবস্থা করছি। আমি খোঁজ নিচ্ছি দেশের সবচেয়ে ভালো ডাক্তারকে। একটু তাড়াতাড়ি, আমার আর সহ্য হচ্ছে না এত যন্ত্রণা। শাহিন কথা বলতে বলতে সেন্সলেস হয়ে যায়। বেলায়েত সর্দার দ্রুত বাইরে গিয়ে খোঁজ করতে থাকে কে সবচেয়ে ভালো ডাক্তার, এবং সর্বশেষে খোঁজ পেয়েও যায়। দ্রুত শাহিনকে লুকিয়ে নিয়ে যায় বেলায়েত সর্দার। শাহিন যখন চোখ খুলে নিজেকে সুন্দর আর সাজানো একটা রুমে দেখতে পায়, বুকের দিকে তাকিয়ে দেখে আগের সেই কলা পাতার সাথে ওষুধ নেই, সুন্দরভাবে ড্রেসিং করা, হাতে কেনালার হলুদ তার শরীরে প্রবেশ করেছে। পাশেই ভেন্টিলেটর, মুখে অক্সিজেন মাস্ক। শাহিন কিছুটা আরাম বোধ করে চোখ দুটো বন্ধ করে শান্তিতে নিঃশ্বাস ফেলতে থাকে, কিন্তু বেশিক্ষণ চোখ বন্ধ করে থাকতে পারে না। দরজা খোলার শব্দে শাহিন হালকা একটু চোখ খুলে তাকায় দরজার দিকে। বেলায়েত সর্দার দাঁড়িয়ে, হাতে বন্দুক। শাহিন চোখ খুলে তাকায়। বেলায়েত সর্দার শাহিনের চোখ খোলা দেখে দ্রুত শাহিনের সামনে আসে হাসি ভরা মুখ নিয়ে। তারপর, বাপ, তুই চোখ খুলেছিস? হ্যাঁ চাচা, কিন্তু আমি এখন কোথায়? কোথায় আবার তুই এখন? আর শেষ শহরের নামকরা ডাক্তার মিষ্টি জান্নাতের বাসায়। কি? কিন্তু কিভাবে নিয়ে আসলে এখানে? আরে বেটা, তোর থেকেই তো আইডিয়া নিয়েছি। যাই হোক, তোকে খুলে বলি, আমি জানতাম ডাক্তার ম্যাডাম তোর গুলি লাগার কথা শুনলেই পুলিশকে ফোন করবে, তোর চিকিৎসা করতে চাইবে না, আর হয়তো হসপিটালে নিলে দেশের নিউজেও তোকে হেডলাইন দেখাবে। তাই প্ল্যান করে সুযোগ মতো ডাক্তারকে নিজের জিম্মায় নিয়ে নিয়েছিলাম। সাথে পুরো বাসার মোবাইল সাথে ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের কথা কাউকে না বলতে পারে। চাচা, ভালো করেছো। তবে একটা কথা, ডাক্তার ম্যামের শরীরে যেন একটা ফুলের টোকাও না পড়ে। সেটা জানি রে বাপ, তুই শোন, রেস্ট নে, আমি এখনই ডাক্তার ম্যাডামকে ডেকে আনছি। শাহিন অবাক হয়ে যায়। যাকে চেনে না জানে না সেই তার জন্য এত কিছু করছে। আসলে গরিব মানুষের টাকা না থাকলেও মনটা হয় আকাশের চেয়েও বিশাল। একটু পর বেলায়েত সর্দার একটা মেয়েকে নিয়ে রুমে ঢোকে। শাহিন মেয়েটির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ শাহিন এর আগে কখনোই এত সুন্দর মেয়ে দেখেনি। মিষ্টি কিছুটা বিরক্ত হয়। একটা অচেনা ছেলে তার দিকে এমন করে তাকিয়েছে ভাবতেই, তবুও কিছু করার নেই মিষ্টির, কারণ কিছু করলেই ডাকাতের দল তার মাথার খুলি উড়িয়ে দেবে। এই যে আমার দিকে এমন হা করে তাকিয়ে না থেকে বলুন, আপনার কি কোনো অসুবিধা হচ্ছে এখন? জি জি, আমাকে বলছেন? না, আপনার বাবাকে বলছি। যত সব হাবার দল বলছে এখন কি আপনার কোনো অসুবিধা হচ্ছে? মানে বুকে কোথাও কি ব্যথা হচ্ছে? জি, হালকা চিনচিন করছে, সাথে ক্ষুধাও পেয়েছে অনেক। কিছু খাবার হবে? হ্যাঁ হ্যাঁ হবে, আপনি এখানে থাকুন, আমি খাবার নিয়ে আসছি। মিষ্টি বের হয়ে যায় ঘর থেকে। পেছন পেছন বেলায়েত সর্দারও যায়। শাহিন চোখ বন্ধ করে ভাবতে থাকে, কি থেকে কি হয়ে গেল। প্রতিশোধ তো নিতে হবে, খুবই ভয়ঙ্কর প্রতিশোধ। চোখ খুলে তাকায় শাহিন। পাশে হাতে খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে মিষ্টি। জনাব উঠুন, খাবারগুলো তো খেয়ে নিন। উঠবো কিভাবে? বুকে তো গলি লেগেছে আর ব্যথাও অনেক। আমি বুঝি না, এরকম বডি বিল্ডার হয়েও কি কারণে মাত্র কয়েকটা গুলির আঘাতে এমন হয়ে গেলেন? ম্যাম, আপনার ধারণা ভুল। আমি বডি বিল্ডার হলেও কিন্তু আপনার মতোই মাটি থেকে তৈরি রক্তে আর মাংসে করা মানুষ, সুতরাং ব্যথা সবারই লাগে। এই চুপ! আর আমি এসব শুনতে চাই না, কানটা নষ্ট হয়ে গেল। এই স্যুপগুলো খাবেন, কিভাবে খাবেন আমি জানি না, রেখে গেলাম, বাই। ভুল করছেন, কিন্তু বাহিরে গেলেই মাথার খুলি উড়িয়ে দিবে। মিষ্টি সামনে দিতে যেতে নিলেও ডাকাত দলের কথা মনে পড়তেই দ্রুত শাহিনের পাশে বসে খাইয়ে দিতে থাকে। আর শাহিন একটু একটু করে খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। শাহিনের এমন হাসি দেখে মিষ্টি রাগে জ্বলে যাচ্ছে। আহ,
হাত ব্যথা হয়ে গেল আমার। কেন যে বাবা মাকে ছেড়ে দেশে এলাম। যেই মেয়ে কিনা জীবনে এক গ্লাস পানি দিলেও খায়নি, সেই কিনা ডাক্তার থেকে নার্স, নার্স থেকে রাঁধুনি, আর রাঁধুনি থেকে একটা বদমাইশ ছেলের পার্সোনাল খাইয়ে দেওয়ার লোক হলাম। কেন? হসপিটাল আমাকে ভর্তি করে দিলেই হতো, তাহলে আর এত প্যারা নিতে হতো না। আমি কি জানতাম আপনারা ডাকাত? তাহলে তো আগেই পুলিশকে ফোন করে ধরিয়ে দিতাম। হয়তো ধরিয়ে দিতে, কিন্তু এটা তো আর বিদেশ নয়, এটা বাংলাদেশ। এখানে পুলিশকে 500 টাকা দিলেই ছেড়ে দেয়, বুঝেছ? আর জেল থেকে বের হওয়া মানেই হলো তোমার জীবন অনিশ্চিত। না না, আমি তো পুলিশকে ফোন দিব না। আপনি তো অনেক ভালো। আচ্ছা, একটা কথা বলবো? হ্যাঁ, বলে ফেলুন। আপনাকে গুলি কে করেছে? কারোর কি কোনো কিছু চুরি করতে গিয়েছিলেন? এই আমাকে কি চোর বা ডাকাত মনে হয়? আমি একটা ভালো ছেলে। আমাকে লুট করে অন্য ডাকাত দল চলে গিয়েছিল, আর বেলায়েত সর্দার চাচা আমার উপর দয়া করে চিকিৎসা করাতেই আমাকে তুলে এনেছে। না না, দেখে তো মনে হচ্ছে চোরি। এই সত্যি করে বলুন তো, কি চুরি করতে চান আপনি? আমার কেমন যেন মনে হচ্ছে আপনি সুস্থ হলে আমার বাড়ি লুট করে নিয়ে যাবেন, আমার চোখ পেট কিডনিও খুলে নিয়ে যাবেন। দূর, আমি তো জাস্ট তোমার মনটা চুরি করতে চাই। কি মায়া লাগাইলে সখী, মনটা যে শুধু তোমাকেই চায়। বাহ বাহ, এখন তো দেখি আপনি একটা লুচু বদলোক, আমাকে পটানোর ট্রাই করছেন হনুমান। রাগে মিষ্টি শাহিনের গলা টিপে ধরে। শাহিন কিছুক্ষণ সহ্য করে নেয়, কিন্তু যখনই সহ্যের বাহিরে অমনি মিষ্টি চুলের মুঠে চেপে ধরে, 4 ঠোঁট এক করে দেয়। পুরো 5 মিনিট পর শাহিন ঠোঁট ছেড়ে দিয়ে অক্সিজেন মাস্ক লাগিয়ে নেয়। মিষ্টি শাহিনের কাজে পুরোই হতবাক হয়, কিছুক্ষণ ফ্রিজ আউট হয়ে যায়। বাস্তবে ফিরতেই শাহিনের দিকে তাকায়, মুখে অক্সিজেন মাস্ক, আর স্বাভাবিকভাবেই ঘুমে শাহিন। তবে কি মিষ্টি এতক্ষণ স্বপ্ন দেখলো? হিসাব মেলাতে না পেরে মিষ্টি মাথায় হাত দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আর এইদিকে শাহিন চোখ খুলে তাকায় আর ভাবে, বাহ, নামের সাথে তো দেখছি ঠোঁট দুটো মিষ্টি, এত সুন্দর কণ্ঠ। আহ, মনটা জড়িয়ে গেল। একেই তো আমার বউ বানাতে হবে। শাহিন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম ভেঙে যায় শাহিনের কারো ধাক্কা ধাক্কিতে। বিরক্ত হয়ে চোখ খুলে তাকায় শাহিন, সামনে মিষ্টি দাঁড়িয়ে। কি কি হয়েছে? এভাবে আমাকে ধাক্কাচ্ছেন কেন? মানে একটা কথা বলার ছিল। হ্যাঁ, বলুন। আসলে আপনাকে যারা এনেছিল তারা কেউ নেই বাসার, গেটে বাহির থেকে তালা দেওয়া বাসায়। আমি একা, আমার খুব ভয় করছে। প্লিজ আপনি জেগে থাকুন। রাত তো 12টা বেজে গেছে, আমার অনেক ঘুম পাচ্ছে। প্লিজ, আমি ঘুমাবো। আমি কিন্তু এখন কান্না করব। শাহিন বুঝতে পারে মিষ্টি অনেক ভয়ে আছে, তাই আর ভয় দেখাতে চায় না শাহিন। বিছানাটা বড় হওয়ায় শাহিন একটু চেপে যায়। তারপর, আচ্ছা, রুমের দরজা বন্ধ করে দিয়ে আসুন, আর আমার পাশে ঘুমিয়ে পড়ুন। কি? ছি ছি, আসলে তো লুচ্চু একটা। খুব তো দেখছি সুযোগ খুঁজছেন। দুর্বল, বললাম আপনি আমার পাশে মাঝখানে কোলবালিশ টুটি দিয়ে ঘুমিয়ে পড়েন, আমি ঘুমাবো। প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমার ব্যথা করছে বুকে। এই হ্যালো মিস্টার, শুনুন, আমি ডাক্তার, আমি সব বুঝি। আপনার ক্ষতস্থান শুকিয়ে গেছে, সো ভয়ের কিছু নেই। আর এত ঘুম কিসের? দিনে মাত্র 8 ঘন্টা ঘুম হয়, এর চেয়ে বেশি ঘুমালে দ্রুত মারা যাবেন। আরে রাখান তো আপনার জ্ঞান দেয়া, যা বলছে করুন, নয়তো সামনে থেকে যান। এই এই লুচু হনুমান, আমার বাড়ি, সো গলা নিচু করে কথা বলুন, নয়তো পুলিশকে জানিয়ে দিব আপনি একটা লুচুর সাথে ডাকাত। তাতে আমার কি? 500 টাকার নোট দিয়ে বের হয়ে আসবো, সিম্পল। না না জনাব, আপনি ভুল ভাবছেন। আমি পুলিশকে আরো 1 লাখ টাকা দিয়ে দিব, আর বলবো আপনাকে যেন কোনো দিন বের না হতে পারেন জেল থেকে। বাচ্চাদের মতো কথা বলা রাখুন তো ম্যাডাম। শুধু শুধু 1 লাখ টাকা খরচ না করাই ভালো, কারণ আমি জানি এখানে আপনি আমার অনুমতি ব্যতীত কারো সাথেই কথা বলতে পারবেন না, কারণ আপনার কাছে মোবাইল নেই, সাথে টেলিফোনের ও তার কাটা। সুতরাং বুঝে শুনে হুমকি দিতে আসবেন কেন? মন চাচ্ছে আপনাকে মেরে কেটে রান্না করে খেয়ে ফেলি। মজা পাবেন না খেয়ে, কারণ আমার শরীরে প্রত্যেকটা অঙ্গেই আছে মারের আঘাত। বলতে পারেন জখম হয়ে পচে গিয়েছে, শুধু বেঁচে আছি বলে হয়তো গলে যায়নি। কি বলছেন এগুলো?
চুপ করুন, আমার এসব শুনলে ভয় করে। যা শুনেছেন সবই সত্যি। আমার জীবনটা আপনার মতো আর 10টা সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমি জন্ম নিয়েছি প্রতিশোধ নিতে, জীবন মরণ নিয়ে খেলতে। আমার জীবনে দুটো রুলস হয়, মরো না হয় মারো। বাহ, নেতা নাকি আপনি? এত সুন্দর ভাষণ দিতে পারেন? তা বলুন দেখে, কি হয়েছিল আপনার জীবনে? আপনাকে কিভাবে বলি? আপনি তো আমাকে লুচু হিসেবেই চেনেন। আমার অতীত শুনলেই হয়তো আমাকে আরো অনেক কিছু বলতে পারেন। ধুর, বলেন তো কি হয়েছিল আপনার জীবনে, আমি শুনবো, প্লিজ বলুন। আপনাকে দেখে তো বিশ্বাস করতে মন চাচ্ছে। ওকে, আপনাকে বলছি, তবে শুনুন, এই কথাগুলো কিন্তু আপনি কাউকে বলবেন না, ঠিক আছে? এই যে প্রমিস করলাম, কাউকে বলবো না। শাহিন মিষ্টির চোখের দিকে তাকায়। হাজারো কৌতূহল বাসা বেঁধেছে মিষ্টির চোখে। শাহিন বলতে শুরু করে, ফ্ল্যাশব্যাক। আজ থেকে 10 বছর আগে ছোট্ট একটা সংসার ছিল শরীফুল সাহেবের, যেখানে ছিল মাত্র 3 জন সদস্য। শরীফুল সাহেব, তার স্ত্রী আর 15 বছরের ছেলে শাহিন। শরীফুল সাহেব ছিলেন একজন পুলিশ অফিসার, বলতে পারেন সৎ। আর এই সৎ হওয়ার জন্য যেন তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। পুরো ডিপার্টমেন্টের কোনো ঘুষখোর অফিসারই শাহিনের বাবা মানে শরীফুল সাহেবকে দেখতে পারত না, মনে মনে হিংসা করত। রোজকার মতো শরীফুল সাহেব থানায় যাওয়ার আগে, শাহিনের আব্বু আম্মু কই তুমি? নাস্তা নিয়ে আসো, থানায় যেতে হবে। একটু দাঁড়াও, তোমার ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছি। আমার বুড়ো বয়সে পিচ্চি ছেলে বলে কথা। বাবা, শাহিন তোমার আম্মুকে জ্বালাচ্ছ কেন? বাবা, তুমি বোঝো না কেন? আমার 3টে নয়, 2টো নয়, মাত্র একটা মাত্র আম্মু। সো আমি তো আমার আম্মুকে জানাবই, তাই না? আচ্ছা বাবা, আচ্ছা, জ্বালাতন করো না কিন্তু, সকালে করবে না, বুঝছো? কারণ আমার তো সকালে থানায় যেতে হবে, সঠিক সময়ে অনেক কাজ থাকে, একটু দেরি হলে আমার দিনটা খারাপ যায়। ওকে বাবা। হয়েছে এখন, আসো বসো খেতে। আর শাহিন স্কুলে এত ছেলে পেলের সাথে না ঘুরে ঠিক মতো পড়াশোনা করো। কই, আমি ছেলেপেলের সাথে ঘুরি? তুমি শুধু মিথ্যা বলো। আমি তো কারো পেছনে ঘুরি না, উল্টো সবাই আমার পিছে পিছে ঘোরাঘুরি করে। বুঝেছি, ছেলেটা আমার বাঁদর হয়ে গিয়েছে। এখন শোনো বাবা, তাড়াতাড়ি খেয়ে স্কুলে চলে যাও। আর এই শাহিনের আব্বু থানা থেকে তাড়াতাড়ি আসবে, অত রাতে ফিরো, আমার ভয় করে। তোমার আর ভয়? তুমি তো জানাই পুলিশ অফিসারদের ছুটি নেই, সবসময় ডিউটি। তুমি এক কাজ করো, শাহিনের আম্মু দরজার একটা চাবি আমাকে দাও, আমি আসলে আর তোমাকে জাগাতে হবে না তখন। না থাক, তার প্রয়োজন নেই, আমি খুলে দিব, তুমি কষ্ট করে কলিং বেল বাজিও। শরীফুল সাথে নাস্তা শেষ করে বের হন থানায় যাওয়ার জন্য, আর শাহিন বের হয় স্কুলে যাওয়ার জন্য। শাহিন স্কুলে যেতেই শাহিনের বন্ধুরা শাহিনকে ঘিরে ধরে। তারপর, কিরে শাহিন, আজ এত দেরি করলি কেন? জানিসই তো নীলা কতটা কান্না করছিল তোর দেরি করে আসার জন্য। উফ, এই মেয়েটাকে নিয়ে আর তো পারি না। সামনে এসএসসি পরীক্ষা, কই ভালো করে পড়বে তা নয়, আছে প্রেম করা নিয়ে। তুই রাজি হয়ে যা, নয়তো নীলা খারাপ কিছু করে বসবে কিন্তু। ভাবতে তো, চল ক্লাসে যাই। শাহিন আর আকাশরা ক্লাসে যেতে নেবে এমন সময় নীলা আর ওর সব বান্ধবীরা শাহিনকে তুলে নিয়ে যায় স্কুলের ছাদে। এ কি নীলা, আমাকে তুলে আনলে কেন? কুত্তা, তুই জানিস না তাই না? হারামি, এক্ষুনি তুই আমাকে প্রপোজ করবি, নয়তো তোকে আমরা ছাদ থেকে লাথি ফেলে দিল। এটা কিন্তু বেশি বেশি হচ্ছে নীলা। আর আমাকে ফেলে দিলে তো আমি মরে যাব, তখন কাকে ভালোবাসবি? কাউকেই না, কারণ তোমাকে ধাক্কা দিয়ে আমি নিচে ঝাঁপ দেব। থাক, তার আর দরকার নেই। আমিও তোমাকে ভালোবাসি, বুঝলি? আগে বলনি কেন? এমনি তোমাকে দেখলাম কি করো তুমি, আর যা দেখলাম আমি তো অবাক। জানো, চলো যাই, ঘুরে আসি। না না, তোমার বাবা তো নেতা আর আমার বাবা পুলিশ। যদি তারা দুজনে আমাদের দেখে ফেলে তো আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। আরে আমরা লুকিয়ে যাব। না, সময় হোক সবার সামনে দিয়ে তোমাকে নিয়ে যাব। এখন চলো ক্লাসে যাই, 5 মিনিট আছে মাত্র, আর ক্লাস শুরু হওয়ার। শাহিন সেদিনের মতো নীলার সাথে দুষ্টুমি করে কাটিয়ে দেয়, বাসায় চলে আসে। রাতে শাহিন আর ওর আম্মু অপেক্ষা করছে শাহিনের আব্বুর জন্য। এমন সময় কলিং বেল বেজে ওঠে, সাথে বাহির থেকে শাহিনের আব্বু মানে শরীফুল সাহেবের কণ্ঠ শুনতে পায়।
শাহিন দ্রুত দরজা খুলে দেয়। হাসি মুখে শাহিন আর ওর আম্মু শরীফুল সাহেবের দিকে তাকালেও শরীফুল সাহেব চিন্তায় বিভোর হয়ে আছে, কারণ নতুন একটা খুনের ইনভেস্টিগেশন করার দায়িত্ব পড়েছে তার উপর। খুনটা খুবই প্ল্যান মাফিক করেছে খুনির, সাথে কিভাবে কি করেছে তার একটা ভিডিও ফুটেজও রেখে গিয়েছে, যা শাহিনের আব্বু শরীফুল সাহেব নিয়ে এসেছে স্পট থেকে। শাহিনের আম্মু তার স্বামীর চিন্তাময় মুখ দেখে শাহিনকে নিজের ঘরে যেতে বলে। শরীফুল সাহেবের পাশে বসে তারপর, কি হয়েছে? তোমাকে এমন অন্যমনস্ক দেখাচ্ছে কেন? আসলে এবার যে কেসটা আমি হাতে পেয়েছি সেটা খুবই জটিল, বড় প্রভাবশালী মাফিয়াই এই কাজ করেছে। মানে হলো এতটা নৃশংসভাবে খুন করেছে যে কি বলবো, তাও একটা না পুরো 5টা খুন হয়েছে। আর এই খুনের কেস কোনো অফিসার নিতে চাচ্ছিল না দেখে উপরে থেকে খুব চাপ দিচ্ছিল আমাকে নিতে, আর কেসটা আমি হাতে নিয়েই একের পর এক আমাকে হুমকি পাচ্ছি। তুমি দয়া করে চাকরিটা ছেড়ে দাও, আমার কেমন যেন মনে হচ্ছে তোমার কিছু একটা হবে। প্লিজ তুমি চাকরিটা ছেড়ে দাও। উফ, চুপ কর তো, আমি ওসব হুমকির ধার ধারি না। তুমি কই একটু সাহস দেবে, তা না আমাকে আরো ভয় দেখাচ্ছ। এমন সময় শরীফুল সাহেবের ফোন বেজে উঠতেই ভয় কেঁপে ওঠে, ফোন রিসিভ করে। হ্যালো, অফিসার শরীফুল বলছি। তোকে বললাম শুনলি না। শুনলি না তো? তোর জন্য আজকে আমি সারপ্রাইজ গিফট পাঠাচ্ছি, রেডি থাকছিস তো? আমাকে এইসব বলে ভয় দেখিয়ে লাভ নেই। তোমাকে আমি একবার সামনে পেলে একদম চিবিয়ে খাবো। সামনে পেলে তো আমি ছায়া হয়ে তোর পাশে আছি। খুব শীঘ্রই তুই দুনিয়া থেকে বিদায় নিবি। শরীফুল সাহেব ফোনটা কেটে দিয়ে দ্রুত শাহিনের রুমে যায়। গিয়ে দেখে শাহিন বিছানায় শুয়ে আছে। শরীফুল সাহেব শাহিনকে বিছানায় বসতে বলে, তারপর, শাহিন বাবা, তোমাকে আমি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। আমি হয়তো তোমার সাথে বেশি দিন থাকতে পারবো না, হয়তো হারিয়ে যাব আমি। তুমি কষ্ট পেও না। আমি সারা জীবন চলার টাকা আমি তোমার ব্যাংকে ট্রান্সফার করে দিয়েছি, সাথে আমার সকল সম্পত্তি তোমার নামে করে দিয়েছি। এমন সময় শাহিনের আম্মু দৌড়ে আসে শরীফুল সাহেবের কাছে। তারপর, শাহিনের আব্বু কে বা কারা যেন খুব জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে। বাবা, আমরা চলে যাচ্ছি, তুই ভালো থাকিস, পারলে ক্ষমা করে দিস আমাদের। আর তোর সাথে থাকতে পারলাম না রে আমরা। বাবা, এগুলো তুমি কি বলছো? কিছু না, তুমি দ্রুত নাও আমার সমস্ত জমির দলিল, আর এই যে যেখানে লেখা আছে ব্যাংকের সকল ডিটেলস। দ্রুত তুমি খাটের নিচে লুকিয়ে পড়ো, ভুলেও এখান থেকে বের হবে না। শাহিন আর বাবার কথা অনুযায়ী ডাবল বেডের ড্রয়ারের মতো খাটে ঢুকে পড়ে, আর শরীফুল সাহেব সামান্য ফাঁকা রেখে বাকিটা লাগিয়ে দিয়ে দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। ড্রয়িং রুমে নিজের সরকারি পিস্তল লোড করে দরজার সামনে আসতেই ধড়ম করে দরজা ভেঙে নিচে পড়ে যায় শরীফুল সাহেব। সামনে তাকিয়ে দেখে কালো পোশাকধারী পুরো 20 জনের মতো এক্স রের লোক গুলি তাক করে ধরে আছে শরীফুল সাহেবের দিকে। সবাই গুলি নামিয়ে রাখো এবং হাত উপরে তুলো। শরীফুল সাহেবের কথায় লোকগুলো হেসে উড়িয়ে দেয়। পরপর দুটো গুলি করে শরীফুল সাহেবের 2 হাতে। স্বামীকে বাঁচাতে শাহিনের আম্মু দৌড়ে আসতে নিলে হেডশুট করে দেয় লোকগুলো। গুলি শাহিনের আম্মির মাথা ফুটো করে বের হয়ে যায়। শরীফুল সাহেব তার স্ত্রীর কাছে যেতে নিলেই আরো 2টি গুলি করে লোকগুলো শরীফুল সাহেবের পায়ে। শরীফুল সাহেব তবু হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় তার প্রিয়তমা স্ত্রীর দিকে, কিন্তু ততক্ষণে তার প্রিয়তমা স্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। এদিকে শাহিন হালকা ফাঁকা দিয়ে সবকিছু দেখছিল আর নীরবে কাঁদছিল। লোকগুলি শরীফুল সাহেবের সামনে আসে। তারপর তাদের মধ্যে থাকা একটা লোক বলে ওঠে, তোকে বলেছিলাম না আমাদের বসের নামে যে মামলায় আসুক না কেন তুই সেই মামলা হাতে নিবি না, কিন্তু শুনলি না শালা। এক রোগা ছিলি বলেই এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে তোদের। যা, ভালো উপরে যা। শরীফুল সাহেবের মাথায় গুলি করে লোকগুলো। মুহূর্তে নিথর হয়ে যায় দেহ। লোকগুলো পুরো বাড়ি ঘুরেও কিছু না পেয়ে চলে যায়। শাহিন কি করবে না করবে ভেবে পায় না। হঠাৎ শাহিনের মনে পড়ে, আরে রায়হান চাচা তো ছিল, তাকে ফোন দিয়ে আসতে বলে। সে শাহিনকে খুবই ভালোবাসতো। রায়হান চাচা আসলে শাহিন তাকে সব খুলে বলে। রায়হান চাচা তার স্ত্রীকে ডেকে এনে দ্রুত গোসল করিয়ে দাফন করে। শাহিন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে কবরের পাশে। রায়হান চাচা শাহিনকে বুঝিয়ে নিয়ে যায় তার বাসায়। শাহিন, শোন বাপ, তুই আর এখানে থাকিস না, দ্রুত পালিয়ে যা বাপ। আমি কোথায় যাব চাচা? আমি তো কিছুই চিনি না। বাপ, তা বললে হবে না।
এখন তোকে যে প্রতিশোধ নিতেই হবে। আর এই নে পেন ক্যামেরা, এটা শরীফুল ভাইয়ের টি শার্ট থেকে পেয়েছি। আমার মনে হয় এতে খুনিদের চেহারা সঠিকভাবে দেখা যাবে। তুই খুঁজে খুঁজে মেরে ফেলবি এদের। শাহিন ক্যামেরাটা পকেটে ঢুকিয়ে রাতেই ট্রেনে করে চলে যায় ঢাকায়। শাহিনের কোনো অসুবিধা হয় না। শরীফুল সাহেবের রেখে যাওয়া টাকা থেকে একটা বাড়ি কিনে ফেলে শাহিন, সাথে একটা ফোন। পেন ক্যামেরা থেকে পাওয়া মেমোরির ফুটেজ চালু করে শাহিন স্পষ্ট তার বাবা মার হত্যাকারীকে দেখতে পায়। শাহিন রাগে গর্জে ওঠে। শাহিন কিন্তু কিছুই করতে পারে না। ওই রাতে একা একা রাস্তায় হাঁটছে, এমন সময় দেখতে পায় প্রায় 50 জনের মতো ছেলে, সাথে কয়েকটা বড় লোক যারা ছেলেগুলোকে মারছিল। শাহিন বুঝে যায় এরা হলো শিশুদের দিয়ে ছিনতাই পকেট মেরে নেয়। শাহিনের রাগ উঠে যায়। দূর থেকে শাহিনের কেনা পিস্তল দিয়ে গুলি করে নিখুঁত নিশানা লোকগুলোর মাথা ঘুরিয়ে দেয়। শাহিন ছেলেগুলোকে নিয়ে যায় তার সাথে, আর সেখান থেকেই তৈরি হয় শাহিন কেএফজি গ্যাং। শাহিনের ডান হাত ছিল আবির। আবিরই সবকিছু লিড দিত। 50 থেকে 100 এইভাবে বাড়তে থাকে পুরো গ্যাং। পুরো দেশে ছড়িয়ে পড়ে কেএফজি গ্যাং এর নাম। শাহিন তৈরি করে ফেলে আরো বিশাল বিশাল বাড়ি, যেগুলো শাহিন ছাড়া জানতো না কেউ। পুরো 1000 লোকের একটা গ্যাং চালানো শুরু করে শাহিন। চোখে প্রতিশোধের আগুন। আবির, এই আবির। আবির দৌড়ে আসে শাহিনের সামনে। তারপর, জি ভাই, বলুন কি বলবেন? আমাদের ফার্স্ট টার্গেট কি জানিস? এই যে টাকলা নাম নাদেল, এই আমার আম্মুর মাথায় গুলি করেছিল। বস, একে কোথায় পাবো? পাবো না রে, পেয়ে গেছি। এ হলো সদ্য রিটায়ার্ড পুলিশ অফিসার, আমার বাবার সহকারী ছিল। বস, তাহলে দেরি করছেন কেন? চলুন শালাকে উড়িয়ে দিয়ে আসি। শাহিন শব্দ করে হাসে। আবির বুঝে যায় শাহিনের এই হাসির অর্থ। দ্রুত আবির পুরো 50 জনকে নিয়ে গাড়িতে বসে। শাহিন গাড়িতে বসতে গাড়ি চালাতে শুরু করে আবির। এলিফ্যান্ট রোডের 5 নম্বর বাড়িতে গাড়ি থামায়। রাত তখন একটা ছুঁই ছুঁই। শাহিন আবিরকে লেজার বিম দিয়ে বাড়ির লক গলিয়ে ফেলতে বলে। আবির দ্রুত লক গলিয়ে ফেলে। শাহিন বাড়ির ভেতরে ঢুকে চারিপাশে চোখ বুলিয়ে নেয়। শাহিন মনে মনে ভাবে, বাহ, এত সুন্দর বাড়ি করে ফেলেছে এই পুলিশের চাকরি করে। শাহিন সবাইকে তুলে আনতে বলে টাকলুকে। আবির দ্রুত পুরো বাড়ি খুঁজে শুধু টাকলুকেই পায়। তুলে এনে বসে শাহিনের সামনে। টাকলু নাদের তখনও ঘোরে বিভোর। শাহিন চোখের ইশারায় আবিরকে বুঝিয়ে দেয় কি করতে হবে। আবির লেজার বিম অন করে নাদেরের পায়ের বৃদ্ধ আঙুলে স্পর্শ করতে নাদের চেঁচিয়ে ওঠে। ঘুম থেকে আচমকা এমন যন্ত্রণায় ছটফট করতে থাকে, কিন্তু নড়তে পারে না। 2 হাত আর 2 পায়ের মধ্যে ড্রিল মেশিন দিয়ে স্ক্রু ঢুকানো। কি খবর নাদের, এক্স গ্যাং এর চামচা? তুই কে জানিস? আমি কে? এখনই বলছি আমাকে ছেড়ে দে। দূর, চুপ কর বেটা। টাকলু, আমি কে জানিস তুই? কেজিএফ গ্যাং এর লিডার শাহিন। কি ভাই, আপনি এখানে আর আমাকে ধরে রেখেছেন কেন? আমি কি করেছি আপনার? ওকে ওয়েট, তোকে দেখাচ্ছি তুই কি করেছিস আমার। শাহিন ল্যাপটপ ওপেন করে নাদেরের সামনে ধরে। নাদের মনিটরের দিকে তাকিয়ে অবাক হয়ে শাহিনের দিকে তাকায়। তারপর, কে আপনি? আমি হলাম সৎ অফিসার শরীফুল সাহেবের ছেলে শাহিন। মনে আছে কিভাবে আমার আম্মুর কপালে গুলি করেছিলি? ভাই, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। কিভাবে তোকে ছাড়বো বল? তোদের জন্য আমি আজ 10টা বছর বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত। জানিস তো, তোকে আমি 10টা বছর বাঁচার সুযোগ দেখেছি, তবু বলছি ছেড়ে দিতে। ওকে, তোকে ছেড়ে দিব, তবে বল তোর সাথে আর কে কে ছিল? অবশ্য তুই না বললেও আমি ঠিকই চিনে নিব, তবে একটু দেরি হতে পারে। তাই তোর থেকেই শুনি, বাকি 19 জন কোথায়? বাকি 19 জনের মধ্যে 9 জন মারা গিয়েছে, আর বাকি 10 জন আমারই মতোই অবসর নিয়ে। তারা হলো আমাদের এই ডিপার্টমেন্টের সবগুলো অফিসার। তোরা কেন মেরেছিলি আমার বাবা মাকে? আসলে আমাদের ইনকামের পথ আপনার বাবা বন্ধ করে দিয়েছিল, তাই প্ল্যান করে আমরা এক্স গ্যাংয়ের সাথে চুক্তি করি, আর তারাই খুন করেছিল দেশের আরো 5 জন শত অফিসারকে। কি লাভ হলো বলতো? আমার বাবা মাকে মেরে তোদের কি লাভ হলো? আমাকে কেন তোরা এতিম করলি? কেন কেন আমার হাতে কলমের পরিবর্তে তুলে নিতে হলো পিস্তল? বল কেন? নাদেরের চুপ থাকা দেখে শাহিনের শরীরে আরো রাগ উঠে যায়। গুলি বের করে নাদেরের 2 হাতে শুট করে, পরে 2 পায়ে, শেষে মাথায় শুট করে দেয়। বস, এখন কি করব? শাহিন তখন আবিরের উপর রেগে যায়। আরে তোকে কি সব বলতে হবে? দা কর, আর শালার মাথায় ঘাড় থেকে নামিয়ে দে।
আবির ভয়ে কেঁপে ওঠে। শাহিনের কথা শুনে তাই করে নাদিমের মাথা ঘাড় থেকে আলাদা করে দেয়। তারপর শাহিনের পেছন পেছন বাড়ি থেকে বের হয়ে আসে। আবির, নেক্সট টাইম মাথায় একটু তেল নিবি, তোর মাথায় মরিচিকা পড়েছে। সরি ভাই, আসলে আমার ভুল হয়ে গেছে, আর হবে না। শাহিন আবিরের পিঠে হাত বুলিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে। একে একে সবগুলোকে মেরে ফেলে শাহিন। তারপর শাহিন আবারও পুরো দমে নিজের গ্যাংকে পরিচালনা করতে থাকে। হঠাৎ একদিন শাহিন তার বাবা মায়ের কবর জিয়ারত করতে গিয়ে সেই চেনা পরিচিত মেয়েকে দেখতে পায়। হ্যাঁ, সে আর কেউ না, নীলা। নীলাও শাহিনকে দেখে থমকে যায়। দুজনের চোখে তখন রাগ অভিমানের জোয়ার। শাহিন এক পা এগিয়ে যায় তো নীলা পিছিয়ে যায় দুপা। এক পর্যায়ে শাহিন দৌড়ে গিয়ে নীলাকে জড়িয়ে ধরে। নীলাও শাহিনকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। কেমন আছো প্রিয়তমা? কেমন আর থাকবো, তুমি তো সেদিন গেলে তো গেলে, আর দেখা করলে না, না নিলে খবর। বড় একটা কালো অতীত যে আমাকে তাড়া করে বেরিয়েছে, কিভাবে দেখা করবো বলো? এমন কি হয়েছিল? আর তুমি ওইখানে কবরের সামনে কাঁদছিলে কেন? আমার বাবা মাকে খুন করেছিল, আর এই যে কবরগুলো দেখেছ, আমার বাবা মার কবর এগুলো। কি, আঙ্কেল আন্টি খুন হয়েছে? হ্যাঁ, তোমার সাথে কথা বলে বাসায় এনেছিলাম। রাতে বাবা টেনশন ভরা মুখ নিয়ে বাসায় এসেছিল, আর সেই রাতের দুর্বরা বাবার মাকে মেরে ফেলে। এখন কোথায় থাকো তুমি? যেখানেই থাকি না কেন, তুমি বলো, তুমি কি বিয়ে করেছো? বিয়ে করলে কিন্তু তোমাকে জড়িয়ে ধরতে দিতাম না আমি। আমাকে বিয়ে করবে? বিয়ে করার জন্যই তো ভালোবেসেছি, আর যখন বিয়ে করার বয়স হয়েছে তখন তো করবই। কিন্তু তুমি আমাকে রাখবে কোথায় বা খাওয়াবে বা কি? সে না হয় পরে বলবো, আগে বলো বিয়ে করবে কিনা। হ্যাঁ হ্যাঁ, করবো বিয়ে আমি, বউ তোমায়। যদি তুমি রাজি থাকো, কেবল সারা জীবন হাত দুটি ধরে রাখো। রাখবো সোনা, রাখবো, চিরজীবন ধরে রাখবো। ওকে চলো কাজী অফিসে, বিয়ে করে নি। শাহিন সেদিন বিয়ে করে নীলাকে নিয়ে চলে আসে ঢাকায়। নীলাকে নিয়ে শাহিন বসে আছে বাসর ঘরে। জান, তুমি কি করো বলবে তো? আমি এখন আর সেই ফার্স্ট বেঞ্চের ছাত্র নেই, হাতে নেই কলম। আমি এখন নামকরা মাস্তান, আর তুমি হলে মাস্তানের বউ। কি, আমি মাস্তানি বউ? কি মজা, কি মজা, আমাকে সবাই মাস্তানি বলবে। হ্যাঁ, অবশ্যই বলবে। এখন শোনো, আমার না একটা বাবু লাগবে। বাবু কি চাইলেই আসে? বাবু নিতে হলে তো কাজ করতে হয়। তাহলে শুরু করি। যা দুষ্ট, আমার শরম করে। শাহিন নীলার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে চুষতে থাকে। নীলাও রেসপন্স করতে থাকে। সমান তালে ধীরে ধীরে দুজনে হারিয়ে যায় সুখে যাচ্ছে। পরের দিন শাহিন ঘুম থেকে উঠে দেখে নীলা নেই। পুরো রুম খুঁজেও না পেয়ে দ্রুত ছাদে গিয়ে দেখে নীলা আর আবির গল্প করছে। নীলা, এত সকালে তুমি ছাদে কেন? আর আবির, তুই এখানে কি করছিস? ইয়ে না মানে ভাই, এই মেয়ের সাথে একটা গল্প করছিলাম। ও মেয়ে নয়, তোর ভাবি, বুঝেছিস? আর নীলা, ঘরে আসো, কথা আছে। নীলা শাহিনের কথার পাত্তা না দিয়ে আবির একসাথে কথা বলেই যাচ্ছিল দেখে রাগ উঠে যায় শাহিনের। নীলার হাত ধরে টেনে নিয়ে আসে রুমে। তারপর, এই, তোমার সমস্যা কি? তোমাকে না আমি ডাকলাম, শুনলে না কেন? আরে মাস্তানি আমি, তাই একটু চোরাপোলার সাথে পরিচয় হচ্ছিলাম। তুমি রাগ করছো কেন? দেখো নীলা, তোমাকে এসব হতে হবে না, চুপচাপ সংসার সামলাও, বুঝেছ? দেখো শাহিন, তুমি কি বলতে যাচ্ছ? আমি ঘরে বন্দি হয়ে থাকি? আগে কিন্তু আমি ছিলাম আমার কলেজের ছাত্রী নীতি, বুঝেছো? আর আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই বাসবো। বুঝেছি। আচ্ছা যাই হোক, শোনো, তুমি এখন থেকে আমার সাথে এই বাড়ির 30 তলায় থাকবে। সেখান থেকে না আসবে নিচে, না আসবে উপরে, কথা মনে থাকবে? শাহিন, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো। শাহিন কিছুটা বিরক্ত হলেও চুপ থাকে, কারণ মাইন্ড গেমাররা চুপ থাকে আর বোকারা চেঁচামেচি করে। শাহিন চুপচাপ ভাবতে থাকে ভবিষ্যতে কি হবে। ভবিষ্যতের ভাবনা ভেবে শাহিন মুচকি হেসে নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, দেখো জান, আমি চাই না তুমি আমার দল চালাও, আমি চাই তুমি নিজে একটা দল তৈরি করে নাও, কেমন? সত্যি তো, আমি একটা গ্যাং তৈরি করে নেব, আর আমি কিন্তু সেই গ্যাং অ্যাডমিট দেব। হেসে বলে, ওকে দিও পাগলি, তবে হ্যাঁ শোনো, আমার বাবু এখন চাই না। কেন কেন? আরে তুমি আগে একটা দল তৈরি করে তখন না হয় নিব, তার আগে এসো, দুজনে একটু এনজয় করি।
শাহিন নীলাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে, তারপর লাইট অফ। 3 মাস পর শাহিন আর নীলা জাফলংয়ে ঘুরতে আসে। জান, এই নাও জুস খেয়ে নাও, এটা খেলে শক্তি বাড়ে। শাহিন খেয়ে নেয়। খাওয়ার পর হালকা হালকা মাথা ঘুরতে থাকে শাহিনের। নীলা কিছুক্ষণ পর আবার বায়না ধরে। জান, চলো আমরা দুজন রাতে ওই বড় পাহাড়ের উপর থেকে চাঁদ দেখবো। শাহিন তাতেও রাজি হয়ে যায়। নীলাকে নিয়ে পাহাড়ের উপর ওঠে। দুজনে হাতে হাত রেখে চাঁদ দেখতে ব্যস্ত। ঠিক সেই সময় কেউ একজন পেছন থেকে শাহিনের মাথায় আঘাত করে। শাহিন ছিটকে পড়ে যায়। হাঁটু ভাঁজ করে মাথা হালকা তুলে দেখে নীলার মুখে বিজয়ের হাসি, হাতে পিস্তল। পরপর শাহিনের বুকে 3টা গুলি করে। শাহিন পাহাড় থেকে পড়ে যায়। শাহিন এক নাগাড়ে কথাগুলো বলে মিষ্টির দিকে তাকায়। মিষ্টি হাঁ করে তাকিয়ে আছে শাহিনের দিকে। শাহিন মিষ্টির মুখের সামনে তুড়ি বাজাতেই মিষ্টির ঘোর কেটে যায়। আমি কি বলছি সব কি শুনেছেন? শুনলাম, কিন্তু এটা তো বললে না কিভাবে তোমার শরীরে হাজারো ক্ষতের চিহ্ন। ও, এটাও শুনতে চাও? ঠিক আছে, বলছি। শোনো, আমি যখন ঢাকায় আসি তখন আমার পকেটে একটা টাকাও ছিল না। তো যে ট্রেনে এসেছিলাম সেই ট্রেনের টিকিট মাস্টার আমার কাছে টিকিট না পাওয়ায় অনেক মারে। শেষে আমাকে তুলে দেয় পুলিশের হাতে। সেখানে রাত দিন পশুর মতো পিটাতো আমাদের। দীর্ঘ 1 মাস মার খাওয়ার পর ছাড়া পাই সেখান থেকে। কিন্তু কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। জেল থেকে বের হতেই এখানকার এক লোকাল মাফিয়ার খপ্পরে পড়ি। সেখানে অনেক মার খায়। শেষে সুযোগ বুঝে ওদের বসকেই টপকে দিয়ে পালিয়ে আসি। আর সেখান থেকে পালিয়ে আসার সময় আসল বীর থেকে কেউ ছাড়িয়ে আনে। বুঝলাম তোমার জীবনটা কষ্টে ভরা, কিন্তু তুমি তো তোমার বাবার আসল খুনিকে এখনো ধরতে পারলে না। ওই তো, সেই জন্য আমি এখনো বেঁচে আছি। ওয়েট, তোমার শরীরে তো 3টা গুলি লেগেছিল, কিন্তু এই গুলির চিহ্ন আমি পাইনি কেন? পাবে কিভাবে? আমি তো নিজের দেহে আমি গোপন সার্জারি করিয়েছি, যার মাধ্যমে আমার শরীরের ওপরের অংশ মূল অংশের মতোই কেটে গেলে রক্ত বের হবে, গলি লাগলে ক্ষত হবে, কিন্তু আমার মূল দেহে কিছুই হবে না। আরে ওই যে তুমি নীলার উপর সন্দেহ করেও কেন জুস খেলে, আর তুমি না মাফিয়া আবিরদের বস, তাহলে কেন তুমি তখন ওদের মারলে না? তুমি তো তাহলে ওদেরকে মারতে পারতে। নো মিষ্টি, আমি অতটা কাঁচা খেলোয়াড় না। আমি জানলাম নীলা আমার সাথে কি করতে চাচ্ছি, তাই তো রিভলভারের ম্যাগাজিন জাস্ট রবার্টের বুলেট দিয়েছিলাম, সাথে যা সামান্য একটু ব্যথা পাওয়া যেত। আচ্ছা, তুমি কি জানতে না আবির ওখানে আগে থেকেই ছিল? কেমন মিষ্টি, আমি ওদের লিডার। এই সামান্য বিষয় আমি জানবো না, তা কি করে হয় বলো? যাই হোক, আর কিছু জিজ্ঞেস করবে? তুমি ডাকাটা সর্দারকে মিথ্যা বললে কেন? আমি তাকে মিথ্যা বলিনি, আমি ওনাকে আগে থেকেই চিনতাম। আমি এটাও জানতাম আমি ওনার ছেলেকে চিকিৎসার জন্য টাকা আর কিডনির ব্যবস্থা করে দিয়েছিলাম। আমি দেখতে চেয়েছিলাম বেলায়েত সর্দার কি নির্দহ নাকি উপকারের উপকার স্বীকার করে। মাশাল্লাহ, তিনি দ্বিতীয়টাতে পাশ করেছেন। তুমি তাকে সত্যিটা বলবে না? কিছু কিছু বিষয় সবাইকে না জানানোই ভালো। লাস্ট প্রশ্ন, তুমি নীলা আর আবিরকে মারলে না কেন? এই যে একটু আগে বললাম না, কিছু কিছু বিষয় সবার না জানাই ভালো। যাই হোক, ভোর হতে চলতো, ঘুমাও। আমিও ঘুমাই, আর কথা বলতে ইচ্ছে করছে না। আরে ঘুমাও কেন? বলো না প্লিজ, তুমি কি সুস্থ হলে চলে যাবে এখান থেকে? আর গেলে কোথায় যাবে? এই চুপ, আর একটাও কথা নয়, ঘুমোবো। আমি বেলায়েত চাচা আসলে আমাকে ডেকে দিয়ে ঘুমাই, আর ডাকবেন না দয়া করে। মিষ্টি মন খারাপ করে শাহিনের পাশে শুয়ে পড়ে। ততক্ষণে শাহিন নাক ডাকা শুরু করে দিয়েছে। সকাল 8টা, শাহিন তখনও ঘুমাচ্ছে। মিষ্টির কেন যেন শরীর জ্বালা করছে শাহিনকে ঘুমাতে দেখে। হঠাৎ মিষ্টির মনে দুষ্টু বুদ্ধি চাপে। শাহিনের নাক চেপে ধরে মিষ্টি। হঠাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হওয়ায় শাহিনের ঘুম ভেঙে যায়, আর দেখে মিষ্টি হাসছে। শাহিনের রাগ উঠে যায়, তবুও মিষ্টির ওই মিষ্টি হাসির দিকে তাকিয়ে শাহিন নিজেও হেসে দেয়। তারপর, কি ম্যাডাম, আপনি আবার আমাকে ডিস্টার্ব করছেন কিন্তু। কি করবো তাছাড়া? এত ঘুমাও কেন? শোনো, ক্ষুধা পেয়েছে, কিচেনে চলো, আমার সাথে রান্না করব। ও হ্যালো, আমি কি আপনার বিয়ে করা হাজবেন্ড যে যা খুশি বলবেন আর আমি মেনে নেব?
দেখো, একে তো আজ তোমার সাথে একা বিছানায় ঘুমিয়েছি, আপনাকে আমি করব না তুমি বিয়ে। আগে একটা বিবাহ সারা জীবন তুমি যদি আমাকে বিয়ে থেকে যাবে সেটা হবে তোমার ভাগ্য। থাকলে থাকবো, এখন আল্লাহর দোহাই আমাকে একটু ঘুমোতে দিন। সারা রাত তো ঘুমোতে দিলেন না, এইসব ফালতু বক বক। শাহিন আর কোনো কথা বলল না। চোখ বন্ধ করতে নেবে অমনি মিষ্টি শাহিনের শরীরে পানি ঢেলে দেয়। শাহিন আচমকা খুব ঠান্ডা পানি গায়ে পড়ায় লাফিয়ে ওঠে। এদিকে মিষ্টি শাহিনের এমন অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। শাহিন মিষ্টির অমন হাসি দেখে আর রাগ করে থাকতে পারে না। চুপচাপ বিছানা থেকে উঠে বসে নিজের শরীরে লাগানো গোপন সার্জারি দেখে নেয় ঠিক আছে কিনা। শাহিনকে এমন হঠাৎ উঠে দাঁড়াতে দেখে মিষ্টি নিজেও উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত কষ্ট করে সেবা যত্ন করার জন্য। বলুন আপনার ভিজিট কত দিতে হবে? কি বলছেন এসব? কিসের ভিজিট? আমাকে যে চিকিৎসা করলেন এতদিন, তার কত টাকা বিল হয়েছে? সবকিছু টাকা দিয়ে হয় না, এটা আপনার জানা উচিত। টাকার অভাবে আমার নেই। যাই হোক, বিছানা থেকে ওঠেন না কেন সেটা বলুন। কারণ আমি এখন পারফেক্ট ভাবে সুস্থ আছি। ব্যথা ছিল একটু, সেটা মনে হচ্ছে ভালো হয়ে গিয়েছে। সুতরাং এইভাবে শুয়ে থেকে কি করবার বলুন? ওই দিকে কোথাও যাচ্ছেন? নিচের দিকে তাকিয়ে দেখুন, শুধু শার্ট প্যান্ট পরে আছেন। শাহিন নিচের দিকে তাকিয়ে লজ্জায় দ্রুত বাথরুমে ঢুকে যায়। মিষ্টি মনে মনে ভাবে, বাহ, মাফিয়াও দেখি লজ্জা পায়। মিষ্টি ওয়ার্ড্রপ থেকে ট্রাউজার আর জার্সি বের করে বাথরুমের সামনে গিয়ে দরজায় নক করে। এই যে লজ্জাপতি সাহেব, দরজা খুলুন। এই আপনি জানতো, আপনি এতটা লুচি জানা ছিল না। আমার প্যান্ট খুলছেন কেন আপনি? ডাক্তারের ধর্ম হলো সেবা করা, আমিও করছি সেবা, বুঝছেন? এখন এত কথা না বলে তাড়াতাড়ি দরজা খুলুন, আর এই নিন কাপড়গুলো পরে বাহিরে আসুন। শাহিন দরজা হালকা একটু ফাঁকা করে কাপড়গুলো নিয়ে আবারও বাথরুমের দরজা বন্ধ করে দেয়। মিষ্টি কাপড়গুলো দিয়ে বিছানায় বসে ভাবতে থাকে কেন সে শাহিনের থেকে দূরে থাকতে পারছে না। শাহিনের সাথে কথা বলতে কেন এত ভালো লাগছে? তবে কি আমি শাহিনকে ভালোবেসে ফেললাম? এভাবে হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে মিষ্টির মনে। এমন সময় শাহিন চলে আসে রুমে। মিষ্টি শাহিনের দিকে তাকিয়ে হা হয়ে যায়। সাধারণ পোশাকে শাহিনকে অসাধারণ মানিয়েছে। মিষ্টির এমন হা করে তাকিয়ে থাকা দেখে শাহিন কিছুটা আনইজি ফিল করতে থাকে, তবে নিজেকে সামলিয়ে নেয়। কি যেন করবেন বলেছিলেন? ও হ্যাঁ, কিচেনে চলো, রান্না করব, তুমি আমাকে হেল্প করো। শাহিন মিষ্টির সাথে কিচেনে গিয়ে এটা ওটা এগিয়ে দিয়ে হেল্প করতে থাকে। এমন সময় শাহিন মিষ্টিকে জিজ্ঞাসা করে বসে, তা আপনি কি কারণে এখানে এসেছেন বললেন না তো? মিষ্টি শাহিনের প্রশ্নের উত্তর না দিয়ে কিছুক্ষণ দীর্ঘশ্বাস নিতে থাকে, তারপর বলতে শুরু করে, আসলে আমার বাবা একজন আমেরিকান ইঞ্জিনিয়ার, বুঝতেই পারছো টাকার অভাব নেই। তো আমার মা ছিল বাংলাদেশি। বিয়ে 4 বছর পর আমার জন্ম। আমার বয়স যখন 10 বছর তখন আমার আম্মু মারা যায়। আর আম্মু মারা যাওয়ার পর আবারও বিয়ে করেন আমেরিকান এক মহিলাকে, যে সর্বদা নাইট পার্টি, ছোট ছোট পোশাক পরে বাইরে ঘুরতে যেত বাবার সাথে। আমাকে ওসব পোশাক পরে ঘুরতে যেতে বলতো, কিন্তু আমি যেতাম না। আমার ঘৃণা লাগতো। শুধু পার্টি করলেও না হয় মানতাম, কিন্তু তারা দুজন আবারও শুকুরের মাংস খেত। শুরু করে যার বিরোধিতা করলেও তারা শুনতো না, তাই বাধ্য হয়ে চলে এসেছি বাংলাদেশে। আর এই বাড়িটা দেখছো না, এটা আমার আম্মুর তৈরি করা বাড়ি। তুমি কি মুসলিম? মুসলিম না হলেও তো আমার বাবা আর সৎ মায়ের সাথেই থাকতাম, আর শুকুরের মাংসও খেতাম রোজ। আমার মা ছিল মুসলিম আর বাবা ছিল খ্রিস্টান। আম্মু তাকে বিয়ে করার আগে মুসলিম করে নিয়েছিল। বুঝলাম। যাই হোক, তুমি তোমার বাবার সাথে যোগাযোগ করো না? তিনি এখন খ্রিস্টান, তবু আমার বাবা, কিন্তু আমি যোগাযোগ করার প্রয়োজন বোধ করি না, কারণ আমি একজন ডাক্তার। আমি নিজেই নিজের ডিসিশন নিতে পারি, বুঝছো? এখন দয়া করে বকবক না করে রান্না করুন, আমি দেখে আসি। দরজায় গিয়ে নক করছি। শাহিন কিচেন থেকে বের হয়ে দরজা খুলে দেয় দেখে বেলায়েত সর্দার দাঁড়িয়ে। বেলায়েত সর্দার শাহিনকে সুস্থ দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি চাচা, এভাবে তাকিয়ে আছো কেন? আসো, ভেতরে আসো। বেলায়েত সর্দার একাই ভেতরে আসে আর সবাই বাহিরে থাকে। এইটা কিভাবে কি একদিন একটার মধ্যে এত পরিবর্তন কেমনে? চাচা, অমনি অমন। তুমি আগে বলো, কোথায় গিয়েছিল তুমি?
কি আর বলবো বল, শালা ওই কুকুরের বাচ্চার উপর আমার এত রাগ হয়েছিল যে শালাকে আচ্ছা মতো চাবুকের মার দিয়ে আসলাম। এখন মনটা অনেক ভালো। ও তো বেঁচে আছে তাই না? হ্যাঁ বেঁচে আছে, কিন্তু কেন? তুমি চাও ওকে সুস্থ করো। ওর কিডনি, গোটার হৃৎপিণ্ড আমি বের করে নেব, যেগুলো দান করব আমি। বেলায়েত সর্দার দ্রুত বের হয়ে যায় আর শাহিন আবারও কিচেনে মিষ্টিকে সাহায্য করতে থাকে রান্না করতে। কে এসেছিল? বেলায় চাচা এসেছিল আমাকে দেখতে। আচ্ছা মিষ্টি, তুমি কি অপারেশন করতে পারো? অবশ্যই, কেন পারবো না। ওকে, আজ একটা জায়গায় নিয়ে যাব তোমায়। তুমি তার দুটো কিডনি, চোখ আর হৃৎপিণ্ড বের করে নিবা। কিন্তু এতে তো লোকটা মারা যাবে। মারার জন্যই তো খুলে নিব। না, আমি মানুষ খুন করতে পারবো না। মিষ্টি, ও মানুষ না, জানোয়ার। কিছু টাকার জন্য একটা বাচ্চার দুটো কিডনি ও খুলে বিক্রি করে দিয়েছিল। বলো, এমন লোককে কি বেঁচে রাখা যায়? না, কিন্তু দেখো মিষ্টি, কোনো কিন্তু নয়। তুমি অপারেশন করছো তো করছোই। অপারেশন করতে পারি এক শর্তে। বলো, কি শর্ত তোমার? আমাকে তোমায় বিয়ে করতে হবে। করব, সমস্যা নেই, তবে এখন নয়। আমার কাজ শেষ হওয়ার পর। জানি তো এখনো কিছু বিশ্বাসঘাতক বেঁচে আছে, ওদের শেষ করতে হবে। কিন্তু যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তখন? কেন? তুমি তো আছোই, আবার সেবা করে সুস্থ করে তুলবে। আসছে রে। উনি অসুস্থ হবে আর আমি সেবা করব। করবে। এখন রান্না করো, আমি সোফায় বসে আছি, একটু কথা বলবো একজনের সাথে। শাহিন সোফায় এসে বসে তারপর বেলায়েত সর্দারকে ফোন দেয়। হ্যাঁ বল বাবা। চাচা, সবকিছু রেডি, শালাকে খাওয়াও, কিছু আজই ওর শেষ দিন। শাহিন ফোনটা কেটে দিয়ে সামনে তাকায় মিষ্টি শাহিনের সামনে দাঁড়িয়ে। কি হলো, তুমি রান্নাঘর থেকে এখানে কখন এলে? দেখতে এলাম তুমি কি করছিলে। কাকে ফোন দিয়েছিলে? আর বেলায়েত চাচাকে ফোন দিয়েছিলাম যে এই কুত্তার অপারেশন করব, আজ ওকে একটু খাওয়াইতেই বললাম। দেখো আমার হাত কাঁপবে, প্লিজ, আমি পারবো না। শাহিন মিষ্টির মুখের দিকে তাকায় ভয়ের ছাপ, তাই আর জোর করলো না। শাহিন মুচকি হেসে বলল, দেখো, তুমি যেটা করতে চাও না আমি সেটাই জোর করব না, কিন্তু আমি যেটা বলেছি সেটা করেই ছাড়বো। মিষ্টি কিছু না বলে শাহিনের হাত ধরে টেনে নিয়ে গেল ডাইনিং টেবিলে। তারপর এখন ওইসব বিরিয়ানি রান্না করছি, খেয়ে দেখো কেমন হয়েছে। শাহিন এক লোকমা মুখে দিয়ে অবাক হয়ে একবার খাবারের দিকে আরেকবার মিষ্টির দিকে তাকায়। এটা কি রান্না করেছো? কেন, ভালো হয়নি? না, শুধু ভালো হয়নি, অনেক ভালো হয়েছে। মিষ্টি শাহিনের পিঠে কামড় বসিয়ে দেয়। আহ আ আ এই লাগছে, প্লিজ ছাড়ো। মিষ্টি শাহিনকে ছেড়ে দিয়ে নিজেও টেবিলে বসে। তারপর জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এতটা ভালো হয়নি। না, সত্যি অনেক ভালো হয়েছে। সে যাই হোক, খাও তাড়াতাড়ি। আচ্ছা শাহিন, চলো না আমরা আজ বিয়ে করে ফেলি। করব, তবে এখন নয়। আগে আমার প্রথম স্ত্রী নীলাকে তালাক দিই, তারপর। তুমি এখন ওই বিশ্বাসঘাতিনী কে স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছ? কারণ সে এখনো আমার তালাক না দেওয়া স্ত্রী, বুঝেছ? এখন শোনো, আমার খাওয়া শেষ, আমি আজ রাতে আর আসবো না। কেন? আমি একা তো এই বাসায় থাকতে পারবো না। আরে বাবা, তোমাকেও নিয়ে যাবো আমি, বুঝেছ? কোথায়? এয়ারপোর্টে। তুমি এয়ারপোর্টে গিয়ে হেলিকপ্টারে করে রাতের শহর উপভোগ করবে, আর আমি নিজের কাজ শেষ করলে পাইলটকে জানিয়ে দিলে সে আবার তোমাকে নিয়ে নিচে নেমে আসবে। ওয়াও, এটা তো দারুণ। ঠিক আছে, আমি রাজি। শাহিন বাসা থেকে বের হয়ে মুখে মাস্ক পরে উদ্দেশ্য নিজের গোপন টিমের সাথে দেখা করা, যা নীলা বা আবির কেউ জানে না। শাহিন দ্রুত পৌঁছে যায় বিশাল পরিত্যক্ত একটা গোডাউনে। শাহিন ভিতরে ঢুকতে লুইস এগিয়ে আসে শাহিনের সামনে। তারপর, বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুইস, কেমন আছো? ভালো ছিলাম না বস, এখন ভালো আছি, কারণ আপনি এসে গেছেন। তাই আমাদের এখন বস আপনিই সামলাবেন। না লুইস, তুমি নিজেই লিড দিবে গ্যাংকে। আমি এখন অন্য বিষয়ে চিন্তায় আছি, কারণ আমাদের এই গ্যাংয়ের লোক সংখ্যা হলো 500, আর আমার প্রকাশ্য গ্যাংয়ের সদস্য সংখ্যা হলো 1000, মানে 500 জন লোক কম বেশি। শাহিনের কথা শেষ হওয়ার আগে পেছন থেকে কে যেন বলে উঠল, বস আপনি বেঁচে আছেন।
শাহিন পেছনে তাকিয়ে দেখে ডেভিড, যে কিনা শাহিনের কেএফসি গ্যাং এর মিশন কমান্ডার ছিল। কেন? কি ভেবেছিলে মরে গেছি? না বস, আসলে আবির আর নীলার কথায় আমাদের অনেক সন্দেহ হয়েছিল, তাই আপনাকে সব জায়গায় গোপনে খুঁজলাম আমরা। কেন? তোমাদের নতুন বস কি বলেছিল? বস, আপনি যখন নীলার সাথে ঘুরতে গেলেন তার কিছুক্ষণ পরেই আবিরও বের হয়ে গেছিল, আর যখন ফিরে তখন দুজন একসাথে ফিরছিল। আমরা আপনার কথা জিজ্ঞেস করলে তারা বলে আপনি নাকি ভারতের বিডিআর এর হাতে ধরা পড়েছেন এবং ওখানেই নাকি আপনাকে ক্রস ফায়ার করে মেরে ফেলেছে। বাহ, তারপর? তারপর থেকেই বস নীলাই আমাদের উপরে আদেশ করতে শুরু করে, সাথে আবিরের সাথে রোজ ঘুমাতো। বুঝলাম, তারপর কি হলো? আর তোমরা এখানে কেন? আমার বস নীলা আর আবিরের উপরে সন্দেহ হয়েছিল এবং গোপনে আপনাকে আমি খুঁজতাম, কিন্তু পাইনি বস। আর লুইস আমার বন্ধু, আমরা আমেরিকায় এই গ্যাংয়ের থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছি। তাই এখানে কতজন আছে? বস 10 জন আছে। শোনো, নীলা আর আবির তোমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং তারা সত্যি বলেছে আমাকে ক্রস ফায়ার করা হয়েছে, কিন্তু সেই ফায়ার আর কেউ নয়, স্বয়ং নীলা করেছিল। বস আপনি আমাকে হুকুম করুন, এক্ষুনি আমি ওকে শেষ করে দিয়ে আসবো। ডেভিড, না, এত তাড়াতাড়ি তো গেম ওভার করলে চলবে না। আগে দেখি জল কত দূর গড়ায়, তারপর না হয় পথ বুঝে নৌকা ভাসাবো। লুইস, তুই বসকে কিভাবে চিনিস? তোর যেমন বস আমারও তেমনি বস, বুঝলি? বস, এখন তবে কি করব? কিছু করতে হবে না, যা করার আমিই করব। তোমরা যার যার পজিশনে থাকো, আমি সবকিছু ভেবে তোমাদের বলবো নি। শাহিন গোডাউন থেকে বের হয়ে আসে, রাস্তার মাঝে ফোন বের করে নীলাকে ফোন দেয়। হঠাৎ ফোন বেজে ওঠায় নীলা বিরক্ত হয় খুব, কারণ সে তখন বিছানায় আবিরের সাথে দুষ্টুমিতে ব্যস্ত ছিল। হ্যালো, কে বলছিস তুই? জানিস আমি কে? ডেটিং মাফিয়া নীলা। আরে রাগ তোর মাফিয়া, তোদের মতো ফকিন্নের বাচ্চাদের কত দেখলাম। এই তুই কে বলছিস? বাপ্পা, ভুলে গিয়েছিস এত তাড়াতাড়ি? ওকে, মনে করিয়ে দিই, তুই যাকে জাফলং ক্রসফায়ার করেছিলি সেই আমি। শাহিন? ইয়েস, আই এম শাহিন। ফিরে এসেছি আমি আমার ডাবল পাওয়ার নিয়ে। দম থাকলে আটকে দেখা আমায়। তোকে মাত্র 10 দিন সময় দিলাম, এর মধ্যে আমাকে ধরতে পারলে তোর যা খুশি করতে পারবি আমার সাথে, আর না পেলে শাহিন ফোন কেটে দেয়। নীলা ফোন বিছানায় রেখে ভয়ার্ত চোখে আবিরের দিকে তাকায়। আবির নীলার এমন চাহনি দেখে নীলার হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিজের উপরে নিয়ে নেয়। তারপর, কি হয়েছে আমার রাতের পরের? এইভাবে রাখে আছো কেন? শাহিন বেঁচে আছে? আবির নীলার কথা শোনা মাত্র বিছানা থেকে লাফিয়ে ওঠে, তারপর অস্থির হয়। কি বলছো এগুলো? নীলা শালাকে গন্ডারে নাকি? এতগুলো বুলেট মারলাম তাও বেঁচে গেল? হ্যাঁ, আমারও একই প্রশ্ন। শালা তো বেঁচে যাওয়ার কথা নয়, তবু কিভাবে বেঁচে গেল? যেভাবে বাঁচুক, শালাকে আবারও প্ল্যান করে ফাঁদে ফেলে ওইসব সম্পত্তি নিজের দখলে করে নেব। আবির, তুমি কি ভুলে গেছো শাহিনের কথা? ওকে মারতে হলে এবারই মারতে হবে। যদি তাকে প্রথম মারতে না পারো তবে দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। আরে ধুর, শালার সব পাওয়ার তো আমরাই ছিলাম, কিন্তু এখন সে একা, ওকে কে বাঁচাবে? শালাকে সামনে পেলে নিজে হাতে কুপিয়ে মারবো। কথাটা বলে নীলা আর আবির হাসিতে মেতে ওঠে। এদিকে শাহিন আবারও ফোন দেয় নীলাকে, কিন্তু এবার নীলা নয়, আবির ফোন রিসিভ করে। কি, তুই মানুষ না পশুর বাচ্চা রে? তোকে এতগুলো গুলি করলাম তাও তুই বেঁচে গেলি? একটা কথা তো জানিসই, রাখে আল্লাহ মারে কে। যাই হোক, শোন, তোর আগের পরিস্থিতির কথা মনে আছে তো? আগে কোথায় ছিলে আর আমি তোকে কোথায় নিয়ে এসেছিলাম? আগে কি করতে আর আমি তোকে কি করতে দিয়েছিলাম? আগে তুই 3 বেলা কি খেতি আর আমি তোকে কি খেতে দিলাম? আগে তুই মানুষের লাথি খেতি আর আমি তোকে সেই রাস্তা থেকে তুলে এনে বুকে জায়গা দিয়েছিলাম, খেতে দিলাম দুধ কলা। বুঝলি তো, আমি আসলে দুধ আর কলা দিয়ে কালসাপ পুষেছিলাম, যে কিনা আমারই বুকে ছুরি মেরে দিল একটা মেয়ের জন্য। আরে শালা, আমাকে বলতে পারতি, আমি তোকে আরো সুন্দরী দেখে বউ এনে দিতাম রে। আরে রাখ তোর কথা, শালা রাস্তায় ছিলাম ভালোই ছিলাম,
তুই আমাকে রাস্তা থেকে তুলে এনে চিকেন বিরিয়ানি খেয়ে পুষে কুকুর বানিয়েছিলি। বল, কার সারা জীবন কুকুর হয়ে থাকতে মন চায়? আমি তো অতিষ্ঠ হয়ে গেছিলাম। এমন সময় নিয়ে এলি একটা পরি, হিংসে তো বুঝলি। রাতে তুই এনজয় করতি আর আমি বিছানায় ঘুম কাটাতাম। ভাবলাম সব কিছু সমাপ্তি ঘটাই, তাই তোর রানীকে আমি আমার নিজের রানী করে নিলাম। আর শেষে শালা তোকেই উড়িয়ে দিলাম, কিন্তু তুই বেঁচে গেলি। আরে শালা, তুই কি জানতি যে কুকুর সব সময় কুকুরই থাকে? যতই চিকেন বিরিয়ানি খাওয়ানো হোক না কেন তাকে, তুইও তো ঠিক তেমনই। যাই হোক, শোন, তোর মরণ খুব নিকটে, সো সাবধান হয়ে যা। কে মারবি ভাই? তুই? থাম ভাই থাম, হাসতে দে। শালা, তোর তো কিছুই নেই রে, মারবি কি করে আমায়? ভুলে যাস না, গ্যাং তৈরি কিন্তু করেছি আমি। আর যে একটা গ্যাং বানাতে পারে, সে কেন আরো সিক্রেট গ্যাং বানাতে পারবে না? মাথা মোটাই রয়ে গেছিস। যাই হোক, শোন, মাথায় একটু হারপিক দিয়ে নিস, চকচকে হবে। দেখ, আমি ছোট থেকেই তোর সাথে থাকতাম, এমন কোনো বিষয় নেই যে যেটা আমি জানি না। সো হয়তো চাপ দিস না, ওকে? আর আমি সবই জানি। যাই হোক, তোকে একটা গোপন নিউজ দিই। জানিস তো নীলা কে? এটা আবার জানতে হয়? সঠিক সময়ে বলে দিবে নীলাকে। তার আগে তুই শোন, তোর লাস্ট কয়েকটা দিন সময় দিলাম, এনজয় করে নে। শাহিন ফোনটা কেটে দিয়ে লুইসের দিকে তাকায়। দেখে লুইস খুবই ভাবাত্মক চাহনিতে শাহিনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে লুইস, এভাবে তাকিয়ে আছো কেন? বস, আপনি কি শুনেছেন আবিরের কথা? কোন কথা? ওই যে বলো না, তুই কি জানিস নীলাকে? বুঝতে পেরেছি তোমার টপিক। তুমি বলতে চাচ্ছ আসলে এই নীলাটাকে? জি বস, একদম সঠিক ধরেছেন। এই নীলাটা আসলে কে? হ্যাঁ, এটা আসলে একটা ভাবার বিষয়। এমন কি কোনো চরিত্র বা পরিচয় আছে যা আমি জানি না? বস, আমি বলবো যদি আপনি অনুমতি দিতেন। হ্যাঁ বলো ডেভিড। বস, আসলে এই নীলা এক্স গ্যাংয়ের সাথে কোনো না কোনোভাবে জড়িত, আর নীলা আপনাকে ফাঁসিয়েছে বস। মানে বুঝলাম না ডেভিড, তুমি বলতে চাচ্ছ নীলা এক্স গ্যাং? মানে যে আমার বাবা মাকে খুন করেছে তারই দলের লোক? আর আমি যে কেজিএফ গ্যাংয়ের লিডার তা নীলা আগে থেকেই জানতো, আর আমার খবর সবকিছু এক্স গ্যাংকে দিত। জি বস, এমনি কিন্তু বস মজার বিষয় হলো নীলা আপনার মতোই আবিরকেও ওর রূপের মায়ায় আটকিয়ে সবকিছু নিজের দখলে নিয়ে নিয়েছে। বুঝেছি, বাকিটা বুঝবো যখন এই শালা আবির আর নীলার বাচ্চাকে তুলে আনবো। ঠিক ধরেছেন বস, তবে আবিরকে ধরে লাভ নেই, সালা ও তো একটা বাচ্চা। নীলাই হলো পাক্কা মাইন্ড গেমার, ও নিজেই এই সব কিছু কন্ট্রোল করছে। নো ডেভিড, নীলা অতটাও চালাক নয়। নীলাকে কেউ একজন ওপর থেকে কন্ট্রোল করছে, কারণ যদি নীলা এক্স গ্যাংয়ের লোক হয়ে থাকে তবে এক্স গ্যাং কিন্তু নীলার মতো সামান্য একটা মেয়েকে তাদের কাজে নেবে না। বা এতদিন আমার গ্যাং এক্স গ্যাং নীলা মেরে নিজের দখলে নিয়ে নিত, কিন্তু তা হয়নি। এর মানে কি বুঝলে? গ্যাং চালাচ্ছে একজনই, এরা জাস্ট রোবট। বস, কথাগুলো কিন্তু 100% সত্য বলেছেন। এমন ভাবে আমরা ভেবে দেখিনি। আমাদের বলুন কি করব আমরা? তোমরা আপাতত উন্নত মানের সবগুলো রিভলভার কিনে আনো এবং এখানে ফায়ারিং প্রশিক্ষণ নাও। সাথে আমার এই সিক্রেট গ্যাংয়ের যে কয়টা স্নাইপার আছে তাদের তুমি রেডি হতে বলো। আমি আজ বেলায়েত সর্দার চাচার ওখানে যাব। শাহিনের কথা মতো লুইস চলে যায় নিজের সেনাগুলোকে নিয়ে আসতে, আর ডেভিডও সেই চলে যায়। ডেভিড যাওয়ার পরই শাহিন দ্রুত লুইসকে ডেকে পাঠায়। বস, কিছু কি বলতে ভুলে গিয়েছেন? না লুইস, তুমি জাস্ট এতটুকু করো, আমার গ্যাংয়ের গুপ্তচর গুলোকে লাগিয়ে দাও ডেভিডের পেছনে। ওকে বস। সন্ধ্যা হয়ে এসেছে। ভাই শাহিন দ্রুত হাঁটতে থাকে বাস স্ট্যান্ডের দিকে। মূলত বাসের জন্য নয়, শাহিন বাস স্ট্যান্ডে পৌঁছে সোজা বরাবর বাসের পেছনে চলে যায় যেখানে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল বেলায়েত সর্দার। শাহিনকে দেখে বেলায়েত সর্দার এগিয়ে এসে জড়িয়ে ধরে শাহিনকে। তারপর, কি বাপ, দেখছি একদম সুস্থ। হ্যাঁ চাচা, কিন্তু মনে হচ্ছে তোমার মন খারাপ। হ্যাঁ, একটু না রে, অনেক ছেলেটাই ছিল, একমাত্র সম্বল আমার কিন্তু কসাইয়ের বাচ্চা মাইরা ফেললো। বেলায়েত সর্দার কথা বলতে বলতে কেঁদে ফেলে। শাহিন হাত দিয়ে চোখের পানি মুছে দেয়। চিন্তা করো না চাচা, আমি তো আছি, চলো যাই। কুত্তার বাচ্চাকে একদম এমন মৃত্যু দেব যে।
শাহিন রাগে নিজের রাগের সীমা অতিক্রম করতে নিবে এমন সময় বেলায়েত সর্দার শাহিনকে জড়িয়ে ধরে। মুহূর্তে শাহিনের রাগ উদাও হয়ে যায়। গাড়িতে উঠে বসে শাহিন। সোজা জাপলং এর ঘন বনে ঢুকে পড়ে শাহিন। কিছু দূর যেতেই দেখতে পায় 4টা গাছের ঠিক 15 ফিট উপরে একটা বাড়ির মতো ঘর। চাচা, এটা কবে বানালে? ওই যে আসলাম না একদিন তোকে না বলে, সেই দিন বানিয়েছি এটা। ভালো হয়েছে চাচা। আচ্ছা চাচা, চলো ভেতরে যাই। শাহিন মই বেয়ে ভেতরে ঢুকতেই রাগে ফুঁসতে থাকে, কারণ চেয়ারের সাথে বেঁধে রাখা লোকটাকে শাহিন খুঁজছে, কাছ থেকে চেনে। লোকটা আর কেউ নাই, শাহিনের বাবাকে হত্যা করার দিন যে লোকটা কথা বলেছিল সেই মুরাদ, যাকে শাহিন পুরো বাংলাদেশ খুঁজেও পায়নি। চাচা, একে কোথায় পেলে তুমি? কোথায় আবার বাপ, হসপিটাল থেকে তুলে এনেছি শালাকে। চাচা, আমি সত্যি তোমার প্রতি কৃতজ্ঞ, কারণ এই সেই মুরাদ যে কিনা আমার বাবাকে হত্যা করেছিল। একে আমি পুরো দেশ খুঁজেছি কিন্তু পাইনি। শালা যে আমার চোখের সামনে এরকম একটা মুখোশ নিয়ে বসেছিল, জানা ছিল না আমার। বাপ, শালাকে আমি আর সহ্য করতে পারছি না রে, তাড়াতাড়ি কুত্তার বাচ্চাকে মেরে ফেল। কি ডাকলু মুরাদ? বল, তুই কেন আমার বাবা শফিকুল সাহেবকে মেরেছিলি? এই তুই কে বলতো? তখন থেকে যা বলার বলছিস। চিনিস তুই আমাকে? চিনি। তুই হলি এক্স গ্যাং এর লোক। এক্স গ্যাং এর 5টা খুন করেছিল, আর যার কেসটা একটা একরোখা পুলিশ অফিসার নিয়েছিল, যাকে তোরা মেরে ফেলেছিলি। আমি তারই সন্তান। বুঝেছি, মনে পড়ছে না। ওকে, এই দেখ ভিডিও। শাহিন পেন ক্যামেরায় ধারণ করা ভিডিও চালু করে মুরাদের সামনে ধরে, তারপর হাতে ধারালো চাকু নেয়। তুই কে? সিক্রেট। এই দেখ চাকু, যদি না বলি তোদের লিডারকে একটু একটু করে তোর শরীরের সমস্ত অঙ্গ কেটে ফেলবো। বললেও তো মেরে ফেলবি, তার চেয়ে না বলে মরাই ভালো। শাহিনের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। দ্রুত গালসের মাঝে চাকু ঢুকিয়ে ছিঁড়ে ফেলে দেয়। তারপর বেলায় চাচা, কুত্তার বাচ্চাকে একদম শেষ করে দাও, আমি আর দেখতে পারবো না। শাহিন দ্রুত নেমে আসতে নেবে এমন সময় বেলায়েত সর্দার শাহিনকে থামায়। শাহিন শোন, ভুলে যাস না আমায়। তোর সাথে তো আমি রোজ দেখা করতে পারবো না, তুই আসিস মাঝে মাঝে দেখা করতে। চাচা, তোমাকে তো আমি ভুলছি না। আমি নিজের সমস্ত শত্রুকে আগে মেরে ফেলবো, তারপর তোমাকে নিয়ে যাব আমার সাথে। আমি একা গেলে তো এরা নিরুপোষ হয়ে যাবে। সবাইকে নিয়ে যাব, বুঝেছো? তুমি টেনশন করো না। আর শোনো, এখন থেকে এই জঙ্গল থেকে বের হবে না। তোমাদের যা প্রয়োজন আমার লোক দিয়ে যাবে। আর এখানকার বিডিআর কেউ আমি বলে দিব তোমাদের জন্য ডিস্টার্ব না করে। শাহিন নেমে দ্রুত ওখান থেকে পালিয়ে আসে। মিষ্টির বাড়ির নিচে এসে দরজায় কলিং বেল বাজায়, কিন্তু দরজা না খোলায় শাহিন ফোন দেয় মিষ্টিকে। হ্যালো, কোথায় তুমি? আমি খুব ভয়ে আছি, কে বা কারা যেন আমার দরজার কলিংবেল বাজাচ্ছে। প্লিজ তুমি একটু আসো। শাহিন বুঝতে পারে না দরজা না খোলার কারণ। আরে পাগলি, আমি এসেছি, আর আমি কলিং বেল বাজাচ্ছি। তুমি এসে দরজা খুলে দাও। মিষ্টি শাহিনের কথা শোনা মাত্র দৌড়ে এসে দরজা খুলে দিয়ে কেঁদে ফেলে, শাহিনকে জড়িয়ে ধরে। শাহিন কোনো রকমে মিষ্টিকে কোলে করে নিয়ে যায় রুমে। তারপর কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? কি হয়নি সেটা বলো। আমি আর এখানে থাকবো না, তোমার সাথে যাব। প্লিজ আমাকে নিয়ে চলো। এখন নয়, আরো পরে। আমি দরজায় সিসি ক্যামেরা লাগিয়ে দিচ্ছি এক্ষুনি। মিষ্টি তবুও নাছোড়বান্দা। কোনো উপায় নাই পেয়ে সেই রাতে শাহিন মিষ্টির সাথে থাকে। পরের দিন সকাল হতেই লুইসের ফোন। হ্যালো লুইস, বলো কি বলবে? বস, ডেভিড আমাদেরই পক্ষে। আর ডেভিড একটু আগেই জানিয়েছে নীলা আর আবির এক্স গ্যাংয়ের সাথে দেখা করবে আজ। বাহ, গুড নিউজ। পুরো ফোর্স রেডি করো, আমি আসবো আজ। শাহিন ফোন কেটে দিয়ে মিষ্টির দিকে তাকায়। ঘুমানোর আগে মাঝখানে কোলবালিশ দিলেও ঘুম থেকে জেগে ওঠে কোলবালিশ নিয়ে দেখে মুচকি হেসে ওঠে। আচমকা হাসির শব্দ পেয়ে মিষ্টি ঘুম থেকে উঠে পড়ে। এই ছাগলের মতন এত হাসছো কেন? হাসছি এমনি। শোনো, তুমি আমাকে জড়িয়ে ধরেছিলে কেন? আমার কি শরম করে না নাকি? বিয়ের পর আরো অনেক কিছু করব। যাই হোক, কে ফোন দিয়েছিল? আজ সবকিছুর সমাপ্তি ঘটবে। তুমি রেডি হয়ে নাও, তোমাকে আজ সারাদিন হেলিকপ্টারে ঘুরতে হবে। ওকে। শাহিন মিষ্টিকে হেলিকপ্টারে তুলে দিয়ে যেতে থাকে শাহিনের কেনা বিশাল 10 একর খোলা মাঠে। পুরো এলাকা জুড়ে শাহিনের 1000 লোক সাথে স্নাইপার দ্বারা ভর্তি। এদিকে নীলা, তুমি হঠাৎ এক্স গ্যাংয়ের সাথে দেখা করতে আসলে কেন? বুঝতে পারবে
একটু পর ওই দেখো হেলিকপ্টারের দরজা খুলে গিয়েছে, এক্স গ্যাং এর লিডার রাশেদ শিকদার আসছে। আবির আর নীলা এগিয়ে যায় রাশেদ শিকদারের দিকে। পুরো মাঠে প্রায় 2 শতাধিক লোক। নীলা, রাশেদ শিকদার আর আবির একসাথে হতে নেবে ঠিক তখনই চারিদিক থেকে গুলির বর্ষণ শুরু হয়, সাথে হেলিকপ্টার থেকে ক্লোরোফর্ম বোম পড়তে থাকে। ছোট ছোট ব্লাস্ট হয়ে পুরো মাঠ ধোঁয়ায় ভরে যায়। সাথে শাহিন সহ বাকি সবাই মুখে মাস্ক পরে দ্রুত রাশেদ শিকদার, নীলা আর আবিরকে তুলে নিয়ে চলে আসে। বাকি সবগুলোকে ক্রুশ ফায়ার করে মেরে ফেলে। ছোট একটা রুমে নীলা, আবির আর রাশেদ শিকদারকে বেঁধে রেখেছে শাহিন। পাশে ডেভিড আর লুইস দাঁড়িয়ে। বস, আপনার সবগুলো যন্ত্র রেডি, এখন এদের জাগানোর পালা। তো দেরি করছো কেন? জাগিয়ে তোলো। তবে হ্যাঁ, ভিন্ন স্টাইলে জাগিয়ে তুলবে। শাহিনের কথা শুনে লুইস নিজের ফার্স্ট M4 পিস্তল বের করে 3 জনের পায়ের পাতায় শুট করতেই চিৎকার করে ওঠে। শাহিন ওদের চিৎকার শুনে অট্ট হাসিতে মেতে ওঠে। আবির আর নীলা শাহিনকে ওদের সামনে দেখে ভয়ে আরো চিৎকার বাড়িয়ে দেয়। শাহিন সেসবে কান দেয় না। শাহিনের চোখ রাশেদ শিকদারের দিকে। রাশেদ শিকদারও শাহিনের দিকে তাকিয়ে আছে। তুই? হ্যাঁ আমি। কুত্তার বাচ্চা, তুই তবে এই এক্স গ্যাংয়ের লিডার? তুই আমার বাবার পেছনে ছুরি মেরেছিস, সাথে নিজের বোনকেও ছাড়িসনি। কি করব বল, তোর বাবাকে মারতাম না, মায়া হয়েছিল আমার বোনটার জন্য, তাই তো ফোন দিয়ে কেস না নিতে বলছিলাম। কিন্তু তোর বাপের সেই এক রকমের জন্যই তো মরতে হলো। মেরে কি লাভ হলো তোর? শুধু শুধু আমাকে এতিম করলি। আর নীলা, তুই কেন এমন করলি বলতো? কারণটা খুব শীঘ্রই। আমি কে ছিলাম তুই তো জানতিস না। আমার বাবাকে জানিস? তোর পাশে সে আমার বাবা। তোর উপর হিংসে হতে তাই তোকে প্রেমে জালে ফেলে মাঝরাতে ছেড়ে আসতে চেয়েছিলাম, কিন্তু হলো না। পরের দিন তুই গায়েব হয়ে গেলি। আমিও বাবার কাছে চলে এলাম। একদিন দেখলাম বাবা খুব চিন্তিত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম তার চিন্তিত হওয়ার কারণ। সে কি বলেছিল? তোর কথা। তাই আবারও তোকে সামনে এলাম, বিয়ে করলাম। তোকে সহ্য হতো না আমার, আর আবিরের তো তোকে সহ্য করতে পারতো না। কেন জানে আবিরকে ভালো লাগে, তাকে এক পর্যায়ে ওকে ভালোবেসে ফেলি। আর তোকে মারার কথা বলি, সেও রাজি হয়ে যায়। তোকে মেরে ও দে, কিন্তু বেঁচে গেলি। যাক, এই হলো কারণ। আবির, তুই না বড় বড় কথা বললি, দেখলি তো আমি না চিন্তামি আগে থেকে রাশেদ শিকদারকে। জানিস তো, রাশেদ শিকদার আমার মামা হতো। আর নীলা, তোর আর আবিরের কাহিনীগুলো আমি জানতাম রে। তাই তো রাত দিন তোর মাঝে থেকে ফুলটাকে একদম আত্মরা করে ফেলেছি। ছোট্ট ফুটোকে বড় একটা গর্ত বানিয়ে দিয়েছি। তারপর আসলো নির্ধারিত দিন, আমাকে তোরা মারতে নিয়ে গেলি পাহাড়ে। আমিও তাই রেডি হয়ে নিয়েছিলাম। শরীরে লাগিয়েছিলাম এমন এক সার্জারি যা শরীরের মতোই ভাবছিস। এত কিছু জানি কি করে? আমি তোকে বলি, শোন। আচ্ছা থাক, এত কিছু তোদের না বলাই ভালো। এইটুকু বলি, তোদের আমি লিড দিতাম আবির, বুঝলি? আমি একটু হলেও বুঝতাম তোদের মনের অবস্থা। শাহিন কথাগুলো শেষ করে আবিরের দিকে এগিয়ে যায়। তারপর, তোকে আমি ভাই ভাবতাম, আর তুই কি করলি? প্রতারণা করলি আমার সাথে, বুকে আঘাত করলি আমার। শালা কুত্তার বাচ্চা। এই লুইস, এর কলিজা খুলে বের করো। বস, এদের তো শুকনো রক্ত, না মারাই ভালো। আমি বোমগুলো রেখে দিচ্ছি, সবগুলো একদম নিশ্চিহ্ন হয়ে যাবে। শাহিন ঘরটা থেকে বের হয়ে আসে। মূলত ঘরটা হলো বেলাত সর্দারের বানানো কুটির বাড়ি, যাতে আদিবাসী বসবাস করত। ঘর থেকে নিচে নেমে আসে লুইস, টাইম বোম ফিট করে নিচে নেমে আসে, সাথে ডেভিডও। শাহিন, এখন কি করব আমরা? কোথায় যাব? চাচা, পুরো 10 একর জায়গা তোমাদের দিয়ে দিলাম, সাথে সকলকে একটা করে বাড়ি বানিয়ে দিব। এখানেই তোমরা থাকবে আজ থেকে। আর লুইস আর ডেভিড, তোমরা চলে যাও নিজেদের দেশে, আর ফিরে এসো না এই প্রতারণার শহরে। আর আমার যতগুলো লোক আছো, তোমরাও ফিরে যাও তোমাদের পরিবারের কাছে। বস, মরে যেতে বলুন আমাদের। মরে যাব আমরা, তবুও আপনাকে ছাড়া আমরা থাকতে পারবো না। জি বস। লুইস আর ডেভিডের কথায় এক বাক্যে সাড়া দেয় সবাই। শাহিন তাকায় সবার দিকে, সবার চোখে পানি। শাহিন না চাইতেও সবাইকে থেকে যেতে বলে।
লুইস আর ডেভিডকে 10টা শিল্প কারখানা গড়ে তুলতে বলে। চলে আসে 10তলা ভবনের ছাদে। একটু পরে ল্যান্ড করে হেলিকপ্টার, যেখান থেকে দৌড়ে শাহিনকে জড়িয়ে ধরে মিষ্টি। শাহিনও পরম আবেশে জড়িয়ে ধরে মিষ্টিকে। মিষ্টি বুক থেকে হালকা মাথা তুলে বলে, এই যে মিস্টার বর, তোমার জীবনের শেষ গল্পটা কবে শোনাবে? বাকিটা না হয় বাসর ঘরেই শোনাই। শাহিন আর মিষ্টি দুজনকে জড়িয়ে ধরে হয়তো বাকিটা জীবন কাটিয়ে দেবে।